আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। প্রস্তাবিত আইরিশ সীমান্তের ব্যাকস্টপের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সরকারের সাথে বৈঠক করেছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা। ব্রেক্সিট চুক্তির ব্যাপারে ইইউ এবং ইউকে বিপরীত মেরুতে অবস্থান। এবং দেশের নিরীহ জনগণকে কোনো ধরনের হয়রানি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। প্রস্তাবিত আইরিশ সীমান্তের ব্যাকস্টপের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সরকারের সাথে বৈঠক করেছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা। ব্রেক্সিট বাস্তবায়নে আইরিশ সীমান্তের বিষয়টি কোনো সমাধান না হওয়ায় তা ব্রেক্সিট প্রক্রিয়াকে কিছুটা বিলম্বিত করছে। আর তাই ইইউ থেকে যুক্তরাজ্যের প্রস্থানের পর আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত প্রক্রিয়া আইরিশ ব্যাকস্টপ কি হবে তা নিয়েও আলোচনা করতে খুব শীঘ্রই ইইউ নেতাদের সাথে আলোচনা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এছাড়াও গত মঙ্গলবার আইরিশ ব্যাকস্টপ নিয়ে বিকল্প পরিকল্পনার পক্ষে সমর্থন দেন যুক্তরাজ্যের এমপিরা। পাশাপাশি যুক্তরাজ্যের হোম সেক্রেটারি সাজিদ জাভিদও বলেছেন ব্যাকস্টপের জন্য বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। যদিও আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সিমন কনভেনি বলেছেন নতুন প্রস্তাবে ব্যাকস্টপ নিয়ে গ্রহণযোগ্য কোনো বিকল্প ব্যবস্থার কথা নেই। অন্যদিকে আইরিশ প্রধানমন্ত্রী লিউ বারাদকার RTE রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে সকল ধারণাগুলি ইতিমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে সেগুলোকেই আবার পর্যালোচনা করা হচ্ছে। এছাড়াও তিনি বলেন এটি সত্যিই খুব হতাশাজনক বিষয় যে যুক্তরাজ্য সরকার প্রযুক্তিগত ধারণায় ফিরে যাচ্ছে। তবে সকলের প্রত্যাশা খুব শীঘ্রই এটির একটি সমাধানে পৌঁছাবে ইইউ যুক্তরাজ্য। এদিকে আগামী 29শে মার্চ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হওয়ার কথা। অথচ একটি চুক্তির মধ্য দিয়ে সমঝোতার ভিত্তিতে এই বিচ্ছেদ কার্যকরের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে। সর্বশেষ চুক্তির একটি ধারা পরিবর্তনের দাবি তুলেছে যুক্তরাজ্য, কিন্তু ইইউ সেই পরিবর্তনে নারাজ। শেষ সময়ে এসে দুই পক্ষের দুই মেরুতে অবস্থানের কারণে চুক্তি ছাড়াই বিচ্ছেদ এবং এর সম্ভাব্য ক্ষতির বিষয়গুলো বারবার সামনে চলে আসছে। দীর্ঘ প্রায় 18 মাসের চেষ্টার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউ নেতাদের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হন, কিন্তু যুক্তরাজ্যের সংসদ সেই চুক্তি প্রত্যাখ্যান করে। আর আনুষ্ঠানিক আলোচনার আগেই ইইউর তরফ থেকে চুক্তি পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করা হলেও বিকল্প প্রস্তাব তৈরিতে ব্যস্ত যুক্তরাজ্য। ব্যাকস্টপ ব্যবস্থার বিকল্প উপায় খুঁজতে ব্রেক্সিট পন্থী এবং ব্রেক্সিট বিরোধী সাংসদদের নিয়ে একটি কমিটি করেছে প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহের শেষের দিকে প্রধানমন্ত্রী মেয়ের চুক্তি পরিবর্তনের দাবি নিয়ে ইইউতে যাওয়ার কথা। তার আগে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি বিকল্প খুঁজে বের করতে কাজ করছে ওই কমিটি। সেনাবাহিনীর নির্মম নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে গিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার বিকেলে কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন তিনি। এ সময় রোহিঙ্গা ক্যাম্প এবং জোলির আশপাশ এলাকায় কোনো গণমাধ্যম কর্মীকে যেতে দেয়া হয়নি। UNHCR এর সংশ্লিষ্ট প্রশাসনের লোক ছাড়া কেউ জোলির সঙ্গে ছিলেন না। সফরে অ্যাঞ্জেলিনা জোলি 2012 সাল থেকে UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। রোহিঙ্গা ক্যাম্প সূত্র জানায় UNHCR এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্পে এসে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। নির্যাতনের শিকার নারীদের সঙ্গে কথা বলে সে সময়কার বিভীষিকার পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় রোহিঙ্গারা দুভাষীর মাধ্যমে তাদের উপর ঘটে যাওয়া নির্মমতার ব্যাখ্যা করেন। দর্শক, এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। ব্রিটেনের আসন্ন কাউন্সিল নির্বাচনে ওল্ডহাম বারা কাউন্সিলের বাঙালি অধ্যুষিত ওয়ার্ড কোল্ডহাস্টে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। লেবার দলীয় প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রুজি সুরজান এর সমর্থনে স্থানীয় বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দিলওয়ার হুসাইন শিবলি জানাচ্ছেন আরো বিস্তারিত। এই প্রথমবারের মতো ওল্ডহাম কাউন্সিল নির্বাচনে মহিলা প্রার্থী হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত রুজি সুরজান কোল্ডহাস্ট ওয়ার্ড লেবার পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী মনোনীত হয়েছেন। এ উপলক্ষে ওল্ডহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও নির্বাচনী সমাবেশ। স্থানীয় ওয়ার্ড সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মোহাম্মদ নূর উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ওল্ডহাম ওয়েস্ট এবং রয়টন আসনের এমপি জিম ম্যাকমোহন, ওল্ডহাম কাউন্সিলের লিডার কাউন্সিলর শন ফিল্ডিং, ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, কাউন্সিলর আরুজ শাহ। এছাড়াও বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর ফজলুল হক এবং লেবার নেতা হাজী মুক্তার আলী সহ কমিউনিটি নেতৃবৃন্দ। মত বিনিময় সভায় অতিথি বক্তাগণ ওল্ডহামের প্রাণকেন্দ্র কোল্ডহার্স্ট ওয়ার্ড লেবার পার্টি থেকে রুজি সুরজানকে মনোনীত করায় একটি ইতিহাস সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন এবং কমিউনিটির উন্নয়নে কাজ করতে কাউন্সিলর হিসাবে নির্বাচিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। And I'm absolutely delighted that the Coldest branch of the Labour Party have selected Ruji to be their candidate, because I can tell you what, she does not take no for an answer. This is about making sure that every man, woman and child has a voice in our politics and our council. I'm very humbled by the fact that a lot of members supported me so far, have selected me, and I ask all of you guys for your duas and your support in the next coming months. উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অপর বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মন্তাজ আলী আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বীদের নাম ঘোষণা হতে এখনও শোনা যায়নি। দিলওয়ার হোসেন শিবলি, এনটিভি ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ যুক্তরাজ্যের সদস্য সচিব শাহাবুদ্দিন আহমেদ বেলালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলালের মৃত্যুর কিছুদিন আগে তার প্রাণপ্রিয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ যোগ দেন। সবাই বক্তারা কমিউনিটিতে তার বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে যে কোনো প্রতিষ্ঠান এবং দেশে তার কিশোর জীবনের সেই প্রিয় বিদ্যাপীঠের একটি ভবনের নাম প্রয়াত বেলালের নামকরণের জোর দাবি জানিয়েছেন। উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ মনজির আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ সমীর উদ্দিনের ও লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস লো সেন্টারের সাবেক পরিচালক হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি বেলাল আহমদ, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, কমিউনিটি নেতা বদরুজ্জামান বদর সহ আরও অনেকে। বাংলাদেশের সাংবাদিক সুহেল রানা ও নাজমুল হোসেন সাইমনের উপর হামলার প্রতিবাদে বাংলা প্রেস ক্লাব মিলান ইতালি এক প্রতিবাদ সভা করেছে। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, রবিবার ইতালির মিলানো শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। বাংলা প্রেস ক্লাবের সভাপতি এ কে রুহুল সানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার পলির পরিচালনায় সবাই প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক কমরেড খন্দকার, হুসাইন নাজমুল, আল আমিন সহ আর অনেকে। বক্তারা বলেন, সাংবাদিকরা একটি সমাজের চালিকা শক্তি, তাদের উপর এ হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বক্তারা আরও বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাই ভবিষ্যতে সাংবাদিকদের উপর এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বাংলাদেশ সরকারের শক্ত হস্তক্ষেপ কামনা করেন। প্রতিবাদ সভায় মিলানো বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই ঘৃণ্যতম ঘটনার নিন্দা জানিয়ে বাংলা প্রেস ক্লাব মিলান ইতালির সাথে ঐক্যমত পোষণ করেন। এদিকে ফ্রান্সের প্যারিসের রিপাবলিক চত্বরে 21শে ফেব্রুয়ারি পালনের আহ্বান জানালেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সুনামউদ্দিন খালিক। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য প্রতি বছরের মতো এবারও দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান খালিক। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে প্যারিসের নিকটবর্তী এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুনামউদ্দিন খালিক। সম্মিলিতভাবে এই আয়োজন সফল করতে পারবে জানিয়ে তিনি বলেন, সকলে প্রবাসী হলেও দেশের ইতিহাস ও ঐতিহ্য যেন ভুলে না যায়, এটা নিশ্চিত করার জন্যই সকলে সমবেত হয়ে মহান 21শে ফেব্রুয়ারি পালনের উদ্যোগ নিতে হবে। আসতেছে আগামী 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য মহান একটা পরিচিত দিন। আমরা রিপাবলিক চত্বরে ফ্রান্সের মাটিতে উদযাপন করি। এই 21শে ফেব্রুয়ারি রিপাবলিকে আপনাদের সবাইকে যাওয়ার জন্য আমার অনুরোধ রইল।
দর্শক, এবারে জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। মাদক নির্মূলের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশের নিরীহ জনগণকে কোনো ধরনের হয়রানি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। আজ সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ 2019 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্দেশ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করায় পুলিশ বাহিনীর প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। আরো বিস্তারিত দেখুন রিপোর্টে। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রতি বছরই আয়োজন করা হয় এই কুচকাওয়াজ ও পদক বিতরণ অনুষ্ঠান। সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছেই প্যারেড পরিদর্শন করেন শেখ হাসিনা। এরপর সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত 11টি কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের পক্ষ থেকে দেয়া অভিবাদন গ্রহণ করেন সরকার প্রধান। পরে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ বাহিনীর 349 জন সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এবছর পুলিশ পদক সাহসিকতা পেয়েছেন 40 জন, রাষ্ট্রপতি পদক সাহসিকতা পেয়েছেন 62 জন, পুলিশ পদক সেবা পেয়েছেন 104 জন ও রাষ্ট্রপতি পদক সেবা পেয়েছেন 143 জন। তাদের মধ্যে 2 জন পেয়েছেন মরণোত্তর পুরস্কার। পরে রাখা বক্তব্যে সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে ভূমিকা রাখায় পুলিশ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নির্দেশ দেন সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থাকার। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব। আপনারা নিজের দেশ, নিজের পরিবারের কথা চিন্তা করে এই দেশকে আরো উন্নত রাখবেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনাদের হাতে কোনো নিরীহ জনগণ কেউ যেন নির্যাতনের শিকার না হয় বা কোনো রকম হয়রানির শিকার না হয়। বরং কোনো হয়রানি হলে সাধারণ মানুষকে রক্ষা করা এটাই আপনাদের কর্তব্য, এটাই জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। পুলিশের প্রত্যেক সদস্যের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে এবং জনবান্ধব পুলিশে পরিণত হবে, সেটাই আপনাদের কাছ থেকে আমি আশা করি। আশ্বাস দেন পুলিশ বাহিনীকে আরো আধুনিক ও যুগোপযোগী করার। জনসংখ্যার অনুপাতে বাহিনীর সদস্য বৃদ্ধি করা হবে বলেও জানান শেখ হাসিনা। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকতে হবে, কারণ আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা, আমরা চাই বাংলাদেশের উন্নয়ন। আমি একটু অনুরোধ করব যে মাদক নির্মূলে যে অভিযান আমাদের চলমান, এটা আমাদের অব্যাহত রাখতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেগুলি যথাযথভাবে পালন করা এটা একান্তভাবে প্রয়োজন। আমাদের বাংলাদেশ পুলিশকে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ সচেতনতা সৃষ্টির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশকে উন্নত করতে পুলিশ বাহিনী সহ সবার সহযোগিতাও চান সরকার প্রধান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নাইকু দুর্নীতি মামলায় রাজধানীর পুরনো কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুনানিতে আসামি পক্ষ নাইকুর সাথে চুক্তির জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী চুক্তি ও রাষ্ট্রের বিপুল ক্ষতির জন্য বিএনপি সরকারের কর্মকাণ্ডকে দায়ী করে যুক্তি তুলে ধরেন। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ধার্য করেছেন বিচারক। আরো বিস্তারিত দেখুন রিপোর্টে। 2007 সালের 9 ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন সহ তার সরকারের 5 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁ থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরের বছর 5 মে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সোমবার মামলাটির অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী বলেন, বিনা দোষে রাজনৈতিকভাবে হেয় করতে মামলাটিতে বিএনপি চেয়ারপারসনকে জড়ানো হয়েছে। চার্জশিটে তো একেবারে শেষ পর্যন্ত বলা হয়েছে যে তখনকার প্রধানমন্ত্রী, তার মুখ্য সচিব এম এ সামাদ, তারপরে তার প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, তারাই কি বলে না দোষী বলে প্রমাণিত হয়।
এই কথাগুলো কেন লিখেছেন? ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা যিনি যেটা অনুমোদন দিয়েছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সেটাই এখন বলবৎ আছে এবং সেটাই বলবৎ রেখে তার ধারাবাহিকতায় আমাদেরকে সিদ্ধান্ত দিতে হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন দুদকের আইনজীবী। তিনি বলেছেন, সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে নাইকোর সাথে চুক্তি করেছিল বিএনপি সরকার। এর দায় সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়া এড়াতে পারেন না। মওদুদ আহমদ সাহেব যে কথাগুলি বলছেন এই কথাগুলি সঠিক না। খালেদা জিয়ার আমলে 13,700 কোটি টাকা হ্যাঁ এটা নাইকো কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। বিভিন্ন পদ্ধতি যেটা দেওয়া হয়েছিল পূর্ববর্তী সরকারের, সেগুলোকে বাতিল করা হয়েছে এবং এগ্রিমেন্ট করা হয়েছে তাদেরকে ইস্ট ওয়েস্ট, নাইকোকে কামতা, ফেনী এই সমস্ত গ্যাস ক্ষেত্রেও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার হুকুমেই সব কিছু হয়েছে। সুতরাং তিনি তো এই মামলার মূল আসামি। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা ওই মামলার সব তথ্য প্রমাণের সত্যায়িত কপির জন্য আবেদন করলেও বিচারক শেখ হাফিজুর রহমান কোনো আদেশ না দিয়ে আদালত মুলতবি ঘোষণা করেন। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সমাজ সেবা ও শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ায় উৎসাহ বাড়াতে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ডক্টর মোহাম্মদ আবুল লেইসেন ব্রাদার্সের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর গ্রামে ডক্টর মোহাম্মদ আবুল লেইসের সভাপতিত্বে ও রুমেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাইজিদ খান, কনকপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখার মণ্ডল ও প্রবাসী জগলুর রহমান। পরে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2018 ও 2019 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম স্থানে অধিকারকারী থেকে তৃতীয় স্থান অধিকারকারীদের মধ্যে সম্মাননা সনদ ও বৃত্তির নগদ অর্থ তুলে দেয়া হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা নিজ চৌকি বিলপার গ্রামে 360 আউলিয়ার অন্যতম সঙ্গী হযরত শাহ তাজউদ্দিন কুরেশি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে 2 দিন ব্যাপী বার্ষিক উরুস অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় মাজার কমিটি উরুসের আয়োজন করে থাকেন, কিন্তু কয়েক বছর ধরে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য উরুসে মদ গাঁজা সেবন, গান বাজনা ও জুয়া খেলার আসর বসান প্রতি বছর। এবারও পায়তারা করতেছে একটি কুচক্রী মহল। এই অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। রোববার উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমত আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহ মুকাব্বির হোসেন, মাস্টার আব্দুর রৌফ, প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন, ইউপি সদস্য সাইদুর রহমান ফিরোজ মিয়া সহ আরো অনেকে। এছাড়াও কয়েকটি গ্রামের যুব সমাজ ও মুরব্বিয়ান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ তরাসউদ্দিন। স্থানীয়রা জানান, মাজারে উরুসে কুচক্রী মহল জুয়া খেলার আয়োজন করার পায়তারা করায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। প্রস্তাবিত আইরিশ সীমান্তের ব্যাকস্টপের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সরকারের সাথে বৈঠক করেছেন ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা। ব্রেক্সিট চুক্তির ব্যাপারে ইইউ এবং ইউকে বিপরীত মেরুতে অবস্থান। এবং দেশের নিরীহ জনগণকে কোনো ধরনের হয়রানি না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europantv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।